হ্যালো, ওয়েলকাম সবাইকে টিভিআর একাডেমিতে। তো আমি চলে এসেছি তোমাদের জন্য জিকে আর একটা সেট নিয়ে। তো আজকে আমরা সেট নাম্বার 18 নিয়ে ডিসকাস করব। এর আগে অলরেডি আমরা 17টা সেট নিয়ে ডিসকাস করে ফেলেছি, যেখানে কিন্তু তোমাদের আপকামিং পুলিশের যে এক্সামগুলো হয়েছে, যেমন আমাদের ডব্লিউবিপি এসআই বা আমাদের ডব্লিউবিপি কনস্টেবল বা লেডি কনস্টেবল এবং আমাদের যে কলকাতা পুলিশের যে এক্সামগুলো হচ্ছে, তো তার জন্য কিন্তু জেনারেল নলেজের একটা সেট। তো এই সেটগুলো কিন্তু তোমাদের জন্য খুবই বেনিফিশিয়াল। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামে আসবে এবং এই সেটের মধ্যে থেকে কিন্তু কমন কোয়েশ্চেন তোমরা তোমাদের এক্সামে পেয়ে যাবে। তো যারা যারা রেগুলারলি ক্লাসগুলো করছো তারা কিন্তু রেগুলারলি আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকো, এভাবে ক্লাসগুলো করতে থাকো এবং তার সঙ্গে সঙ্গে ক্লাসগুলো ভালো লাগলে কিন্তু লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা যারা ক্লাসগুলো করছো অবশ্যই করে কিন্তু আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে টিভিআর একাডেমি, সেখানে তোমরা জয়েন করবে। সেখানে কিন্তু এই ক্লাসের পিডিএফ গুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে, যেটা কিন্তু তোমরা তোমাদের কাছে রেখে দিতে পারো এবং সেখান থেকে কিন্তু বারবার তোমরা সেগুলোকে রিভাইজ এবং প্র্যাকটিস করতে পারো। তো চলো আজকে আমরা সেটে চলে যাই। কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নিই। তো অলরেডি আমরা 255টা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করে ফেলেছি। আজকে আমরা 256 নম্বর কোয়েশ্চেন নিয়ে কিন্তু ডিসকাস করব। তো চলো দেখে নিই আমাদের কোয়েশ্চেন কি রয়েছে। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমাদের রয়েছে, দেখো, সম্প্রতি ভারতের সিবিআই একাডেমি ইন্টারপোল গ্লোবাল একাডেমি নেটওয়ার্কের কততম সদস্য হিসেবে নিযুক্ত হয়েছে। তাহলে ভারতের যে সিবিআই রয়েছে, তাহলে আমরা জানি যে সিবিআই ক্রাইম ইনভেস্টিগেশন যে আমাদের যে ব্যুরো রয়েছে, ঠিক আছে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন যেটা রয়েছে আমাদের সিবিআই, যেটাকে আমরা বলছি, সেটা বলছি যে আমাদের কি বলছে না, ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল যে পুলিশ যে রয়েছে একাডেমি, তো তার বলছে নেটওয়ার্কের কততম সদস্য হিসেবে নিযুক্ত হয়েছে। বলছে এখানে আমাদের ষষ্ঠ, দশম, পঞ্চম নাকি অষ্টম। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে দশম, তার মানে 10th 10 নম্বর আমাদের যে সদস্য হিসেবে নিযুক্ত হয়ে জয়েন হয়েছে সেখানে কি আমাদের সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ঠিক আছে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সেখানে কিন্তু ইন্টারপোলে জয়েন হয়েছে 10 নম্বর তার সদস্য হিসেবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। 257 কি রয়েছে, দেখো, সরকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? সরকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? তাহলে কি রয়েছে আমাদের অপশনগুলো দেখে নেব। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কনিষ্ক, সমুদ্রগুপ্ত নাকি অশোক। রাইট অ্যান্সার কি হবে? সরকারি উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বা যাকে আমরা বলছি বিক্রমাদিত্য, ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বা আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কি বলতে পারি? বিক্রমাদিত্য, ঠিক আছে, বিক্রমাদিত্য নামেও কিন্তু আমরা চিনি, ঠিক আছে, বিক্রমাদিত্য, ঠিক আছে, বিক্রমাদিত্য নামেও কিন্তু আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তকে চিনি। তিনি সরকারি উপাধি গ্রহণ করেছিলেন কেন? শকদেরকে পরাজিত করেছিলেন এবং শকদেরকে পরাজিত করার তার যে সেই স্মৃতিস্বরূপ বা সেই যে তার যে অ্যাচিভমেন্ট, সেটার জন্যই কিন্তু তিনি উপাধি গ্রহণ করেছিলেন, সরকারি উপাধি, ঠিক আছে। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অশোকের নাম আমরা কেন মনে রাখবো? মহান সম্রাট অশোক, ঠিক আছে, তিনি কি করেছিলেন? বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন এবং তিনি কিন্তু কি করেছিলেন যে ভেরি ঘোষ, যেটা হচ্ছে আমাদের কি যুদ্ধের যেটা ছিল, সেটাকে কিন্তু তিনি ধর্মঘোষে পরিণত করেছিলেন। তিনি প্রথম জীবনে কিন্তু একজন যেটাকে কালাশোক বলা হতো, ঠিক আছে, প্রথম জীবনে কিন্তু নৃশংস ছিলেন এবং পরবর্তীকালে কলিঙ্গ যে যুদ্ধ হয়, সেই কলিঙ্গ যুদ্ধের পরে তার কিন্তু মানসিকতা পরিবর্তন হয়ে গেছিল। প্রচুর পরিমাণে রক্ত দেখে তিনি কিন্তু সেখান থেকে পুরো ধর্মের পথে চলে এসেছিলেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা বলবো যে সমুদ্রগুপ্তকে আমরা বলবো যে গুপ্ত যে ডাইনাস্টি ছিল বা গুপ্ত সাম্রাজ্য ছিল, তার হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সম্রাট বলবো আমরা সমুদ্রগুপ্তকে। এবং সমুদ্রগুপ্তকে বলা হচ্ছে, মনে রাখতে হবে, ভারতের নেপোলিয়ান বলা হয়, ঠিক আছে, ভারতের নেপোলিয়ান বলা হচ্ছে সমুদ্রগুপ্তকে। এবং সমুদ্রগুপ্তের সেই বিখ্যাত বিনা বাদনরত অবস্থায় যে একটা আমরা মুদ্রা পাই, ঠিক আছে, সেখান থেকে জানা যায় যে সমুদ্রগুপ্ত কিন্তু একজন সঙ্গীত বিশেষজ্ঞ ছিলেন, মনে রাখতে হবে, ঠিক আছে। আর কনিষ্ক ছিলেন কুষাণদের, ঠিক আছে, কুষাণ সম্রাট কনিষ্ক ছিলেন। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, 258 ভারতীয় সংবিধান অনুযায়ী কাকে এমার্জেন্সি লাইট বলা হয়? দেখো, এখানে কিন্তু ভালো করে একটু পড়লে আমরা কিন্তু বুঝতে পারবো। এমার্জেন্সি লাইট একটা বিখ্যাত এমার্জেন্সি লাইট বলা হচ্ছে কেন, তার কারণ দেখো, ভারতের কাকে বলা হচ্ছে, তাহলে দেখো বলা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি নাকি অ্যাটর্নি জেনারেল। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কিন্তু ভারতের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টকে বলা হচ্ছে এমার্জেন্সি লাইট। তার কারণ এমার্জেন্সি সিচুয়েশন গুলো যে ঘোষণা করা হয়, ঠিক আছে, বা এমার্জেন্সি ঘোষণা করার একমাত্র কিন্তু রাইট রয়েছে কার? একমাত্র কিন্তু রাইট রয়েছে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের। তো সেই জন্যই কিন্তু আমাদের কিন্তু বলা হচ্ছে কে, রাষ্ট্রপতিকে কি বলা হচ্ছে, যে এমার্জেন্সি লাইট বলা হচ্ছে, ঠিক আছে, এমার্জেন্সি ঘোষণা করার একমাত্র রাইট রয়েছে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির। সেই জন্যই কিন্তু বলা হচ্ছে দ্রৌপদী মুর্মু হচ্ছেন আমাদের বর্তমান প্রেসিডেন্ট, আমাদের প্রাইম মিনিস্টার বর্তমান হচ্ছেন আমাদের নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি আমরা বলবো যে জগদীপ ধনখড়, এবং উপরাষ্ট্রপতির আরেকটা যেটা আমাদের কাজ রয়েছে মনে রাখতে হবে, তিনি কিন্তু রাজ্যসভার, ঠিক আছে, রাজ্যসভার চেয়ারম্যান, ঠিক আছে,
রাজ্যসভার চেয়ারম্যান, মনে রাখতে হবে যিনি রাজ্যসভার চেয়ারম্যান, যিনি উপরাষ্ট্রপতি হবেন তিনি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হবেন। ঠিক আছে, উপরাষ্ট্রপতির আরেকটা কাজ, ঠিক আছে, উপরাষ্ট্রপতির কিন্তু সেভাবে কোনো কাজ নেই, শুধুমাত্র মনে রাখতে হবে এটা একটা পোস্ট রয়েছে, তার আসল কাজ হচ্ছে রাজ্যসভার তিনি চেয়ারম্যান, তিনি রাজ্যসভার যে সেশনগুলো হচ্ছে সেগুলোতে কিন্তু তিনি হেড করছেন। ঠিক আছে, চলো নেক্সট কি রয়েছে দেখো 259। সম্প্রতি কে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন? ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন? অপশন এ বলা হচ্ছে দেবব্রত দাস, অপশন বি বিশ্বনাথ রথ, অপশন সি শুভাশিস তলাপাত্র, অপশন ডি বলা হচ্ছে সঙ্গম কুমার সাহু। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার এখানে আমাদের অপশন সি শুভাশিস তলাপাত্র হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওড়িশা হাইকোর্টের চিফ জাস্টিস বা ওড়িশা হাইকোর্টের আমরা বলবো যে প্রধান বিচারপতি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে আমরা দেখে নেব। 260 নিচের কোনটি ভারতের ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম? তাহলে ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম ব্যাপারটা কি মনে রাখতে হবে। ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু আমরা কি করতে পারি, যেমন আমরা পুজোর জন্য বিভিন্ন চাঁদা কালেক্ট করি, ঠিক আছে, চাঁদা তোলা হয় পুজোর জন্য, সরস্বতী পুজো বা লক্ষ্মী পুজো যাই হোক, তাহলে এখানেও সেটা, এখানে কিন্তু ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম মানে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু আমরা ফান্ড রেজ করতে পারি। ঠিক আছে, মানে আমাদের একদম পাতি ভাষায় যদি বলা হয়, এখানে আমরা কি করি না, চাঁদা কালেক্ট করব, অনলাইনে চাঁদা কালেক্ট করব, তার জন্য একটা প্ল্যাটফর্ম হচ্ছে ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম। ঠিক আছে, ধরো কোনো কারণে আমরা কাউকে হেল্প করতে চাইছি বা কোথাও ডোনেশন দিতে চাইছি, তার জন্য কি করি আমরা ক্রাউড ফান্ডিং করি, তার মানে সেখান থেকে আমরা চাঁদা কালেক্ট করি, তো এটা হচ্ছে অনলাইনে চাঁদা কালেক্ট করার একটা প্ল্যাটফর্ম। তাহলে কোনটা হচ্ছে ভারতের ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম? বলছে উইজবেরি, ক্রাউড কিউব, ইকুইটি নেট নাকি সবগুলি? রাইট অ্যান্সার হবে সবগুলি। ঠিক আছে, উইজবেরি, ক্রাউড কিউব বা ইকুইটি নেট সবগুলোর মাধ্যমে কিন্তু ক্রাউড ফান্ডিং করা যায়। অপশন ডি হয়ে যাচ্ছে এখানে আমাদের, রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 261। বলছে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির উদ্দেশ্য কি ছিল? অপশনে বলছে কৃষকদের উন্নয়ন, অপশন বি প্রাথমিক শিক্ষার উন্নয়ন, অপশন সি ভূমিহীন শ্রমিকদের উন্নয়ন নাকি অপশন ডি গরিব মানুষদের উন্নয়ন। রাইট অ্যান্সার কি হবে? অপারেশন ব্ল্যাকবোর্ড দেখেই আমরা বুঝতে পারছি। ঠিক আছে, অপারেশন ব্ল্যাকবোর্ড হচ্ছে প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড চালু করা হয়েছিল। ঠিক আছে, যেখানে কিন্তু আমরা দেখবো যে আমাদের যে প্রাথমিক বা প্রাইমারি এডুকেশন যেটা রয়েছে, ঠিক আছে, এলিমেন্টারি এডুকেশন, সেটার কিন্তু উন্নতি সাধনের জন্য যাতে প্রত্যেকটা বাচ্চাই আমাদের কি হয়, প্রত্যেকটা বাচ্চা যাতে এলিমেন্টারি এডুকেশনটা পায় বা প্রাথমিক শিক্ষা পায়, তার জন্যই কিন্তু এই অপারেশন ব্ল্যাকবোর্ড স্টার্ট করা হয়েছিল। আমরা জানি যে একদম 14 বছর বয়স পর্যন্ত শিক্ষা দেওয়াটা কিন্তু হচ্ছে আমাদের একটা অধিকারের মধ্যে আসছে, মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা লাভ করার। ঠিক আছে, এবং সেখানে আমরা দেখবো যে শিক্ষা দান করতে কিন্তু আমরা আমাদের যে স্টেট বা আমাদের যে দেশ রয়েছে, আমাদের যে রাজ্য রয়েছে, তারা কিন্তু আমাদেরকে শিক্ষা দিতে বাধ্য, এটা কিন্তু আমাদের একটা অধিকারের মধ্যে আসছে। তো সেই জন্য যাতে কোনো বাচ্চাই শিক্ষা থেকে বিমুখ না হয়, ঠিক আছে, সেই জন্য কিন্তু এই অপারেশন ব্ল্যাকবোর্ড চালু করা হয়েছিল একদম প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য, মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো 262। সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় স্থাপিত হয়েছিল? সর্বভারতীয় মুসলিম লীগ বলছে আলিগড়, ঢাকা, লাহোর নাকি লখনৌ। রাইট অ্যান্সার কি হবে? সর্বভারতীয় মুসলিম লীগ হয়েছিল ঢাকাতে। ঠিক আছে, ঢাকাতে স্থাপিত হয়েছিল। সালটা ছিল 1906। ঠিক আছে, 1906 সালে ঢাকাতে মুসলিম লীগ বা সর্বভারতীয় মুসলিম লীগ স্থাপিত হয়েছিল। বর্তমানে ঢাকা কোথায় রয়েছে? বর্তমানে আমরা বলবো যে আমাদের প্রতিবেশী রাজ্য বাংলাদেশে রয়েছে ঢাকা, এবং বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা বা ক্যাপিটাল। ঠিক আছে, বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশের রাজধানী এবং বাংলাদেশে বর্তমান রয়েছে ঢাকা। এই বাংলাদেশের ঢাকাতেই কিন্তু মুসলিম লীগের স্থাপনা হয়েছিল 1906 সালে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? নেক্সট কোয়েশ্চেন আমাদের বলছে 263, বলছে কুদ্রেমুখ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কুদ্রেমুখ জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? কর্ণাটক, আসাম, উত্তরপ্রদেশ নাকি হিমাচল প্রদেশ? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটকে রয়েছে কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক বা কুদ্রেমুখ জাতীয় উদ্যান। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা 264 কি বলছে? 264 বলছে সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? লর্ড কার্জন, ওয়ারেন হেস্টিংস, লর্ড ক্যানিং নাকি ডালহৌসি? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। ঠিক আছে,
সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস যাকে বলা হয়, ডালহৌসি কিন্তু এই সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন এবং সত্যবিলোপ নীতির ক্ষেত্রে প্রথম রাজ্য যেটা ছিল সেটা মনে রাখতে হবে সাতারা। ঠিক আছে, সাতারাতে প্রথম এই সত্যবিলোপ নীতি লাগু হয়েছিল। ঠিক আছে, তো মনে রাখতে হবে লর্ড ডালহৌসির কথা এখানে। লর্ড ক্যানিং কিসের জন্য বিখ্যাত? আমরা বলবো যে প্রথম আমাদের লর্ড ক্যানিং হচ্ছে প্রথম আমাদের ভাইসরয় এবং তার সঙ্গে সঙ্গে শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। এবং আমাদের সিপাহী বিদ্রোহ হয়েছিল বা মহাবিদ্রোহ হয়েছিল সেই সময়কার যিনি আমাদের গভর্নর জেনারেল ছিলেন তিনি ছিলেন কি লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড ক্যানিং এর নাম কিন্তু এই তিনটে বিষয়ের সঙ্গে আমাদের মনে রাখতেই হবে। ঠিক আছে, প্রথম ভাইসরয়, শেষ গভর্নর জেনারেল এবং তার সঙ্গে সঙ্গে মহাবিদ্রোহ বা আমাদের যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেই সময়কার যিনি আমাদের গভর্নর জেনারেল ছিলেন তিনি কিন্তু ছিলেন লর্ড ক্যানিং, মনে রাখতে হবে। ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর, আমরা বলবো প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে, তাহলে ওয়ারেন হেস্টিংস হচ্ছেন প্রথম গভর্নর জেনারেল, মনে রাখতে হবে। আর একদম প্রথমে যিনি রয়েছেন লর্ড কার্জন, তাকে বিখ্যাত কিসের জন্য? লর্ড কার্জন বঙ্গভঙ্গ প্রস্তাব দিয়েছিলেন। ঠিক আছে, বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিলেন লর্ড কার্জন 1905-এ। ঠিক আছে, তারপরে কিন্তু আমরা দেখবো যে 1911-তে তার ফলস্বরূপ 1911-তে কি হয়েছিল না 1911-তে আমাদের দেশের রাজধানী, ভারতের রাজধানী আমাদের কলকাতা থেকে স্থানান্তরিত হয়ে গেছিল কোথায়? দিল্লিতে। ঠিক আছে, মনে রাখতে হবে এই ইনফরমেশন গুলো। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? 265, নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? আমাজন, হাডসন, মিসিসিপি নাকি কলোরাডো? রাইট অ্যান্সার কি হবে? নিউ ইয়র্ক কোথায় রয়েছে? আমেরিকাতে রয়েছে নিউ ইয়র্ক, তাহলে নিউ ইয়র্ক সিটি। ঠিক আছে, নিউ ইয়র্ক সিটি কোন নদীর তীরে অবস্থিত? মনে রাখতে হবে নিউ ইয়র্ক সিটি হচ্ছে হাডসন নদীর তীরে অবস্থিত। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে অপশন বি। মিসিসিপি নদীটা কিসের জন্য বিখ্যাত? মিসিসিপি নদী, এই মিসিসিপি নদীর যে আমরা বলবো যে দ্বীপটা রয়েছে সেই মিসিসিপি নদীর দ্বীপটা দেখতে কেমন? পাখির পায়ের মতো। ঠিক আছে, পাখির পায়ের মতো এখানে দ্বীপ দেখতে পাওয়া যায়, পাখির পায়ের মতো নদী দ্বীপ। ঠিক আছে, পাখির পায়ের মতো নদী দ্বীপ দেখতে পাওয়া যায়, পাখির পায়ের মতো আমরা বলবো যে নদী দ্বীপ দেখতে পাওয়া যায় কোথায়? এই মিসিসিপি নদীতে। ঠিক আছে, কলোরাডো নদী আমরা কিসের জন্য বিখ্যাত? কলোরাডো বলবো যে গ্র্যান্ড ক্যানিয়ন। ঠিক আছে, গ্র্যান্ড ক্যানিয়নের জন্য বিখ্যাত, কলোরাডো নদী গ্র্যান্ড ক্যানিয়নের জন্য বিখ্যাত। অ্যামাজন হচ্ছে কি? অ্যামাজন হচ্ছে বৃহত্তম নদী বা আমরা বলবো যে অ্যামাজনের মধ্যে যে ওয়াটার ফ্লোটা হয় সেটা সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, অ্যামাজন হচ্ছে ওয়াটার ফ্লো এর জন্য বৃহত্তম। আর যদি দীর্ঘতম নদী বলা হয় তাহলে বলতে হবে যে নীল নদ। ঠিক আছে, নীল নদ হচ্ছে দীর্ঘতম নদী, আর অ্যামাজনের কিন্তু ওয়াটার ফ্লোটা অনেক বেশি। ঠিক আছে, মানে ওয়াটার কন্টেন্ট যেটা করছে সেটা কিন্তু অনেক বেশি। আর এই অ্যামাজনেই রয়েছে অ্যামাজন রেইন ফরেস্ট, যেটা কিন্তু খুবই বিখ্যাত, মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? নেক্সট কোয়েশ্চেন বলছে পাট্টা এবং কবুলিয়ত প্রথার প্রবর্তক কে? অপশন এ বলছে শের শাহ, অপশন বি হুমায়ুন, অপশন সি আকবর, অপশন ডি শাহজাহান। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে আমাদের শের শাহ। ঠিক আছে, শের শাহ কিন্তু পাট্টা কবুলিয়ত প্রথা স্টার্ট করেছিলেন এবং পাট্টা কবুলিয়ত প্রথার জন্য কিন্তু তিনি বিখ্যাত। শের শাহের কিন্তু আরো যে প্রথাগুলো তিনি স্টার্ট করেছিলেন, যেমন আমরা বলবো যে দাগ এবং হুলিয়া ব্যবস্থা। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে যে ঘোড়ার পিঠে ডাক যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত সংস্কারমূলক যে কাজগুলো কিন্তু আমরা দেখবো শের শাহ করেছিলেন এবং তার কিন্তু খুব কম সময়ের মধ্যে, তার খুব কম লাইফ স্প্যানের মধ্যে কিন্তু এই কাজগুলো তিনি কিন্তু করেছিলেন। তার সঙ্গে সঙ্গে যেটাকে আমরা বলছি বর্তমানে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, সেই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডেরও নির্মাণ কিন্তু এই শের শাহের আমলেই কিন্তু হয়েছিল। ঠিক আছে, মনে রাখতে হবে এই হুমায়ুন এবং আকবরের মাঝখানে যে সময়কালটা, সেখানেই কিন্তু শের শাহ রাজত্ব করেছিলেন এবং তিনি কিন্তু একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন, সেটা মনে রাখতে হবে। বারুদের স্তূপে আগুন লেগে তিনি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে 267 বলছে জুল কিসের একক? অপশন এ বলছে বল, অপশন বি বলছে ক্ষমতা, অপশন সি বলছে কাজ, অপশন ডি বলছে চাপ। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি কাজ। ঠিক আছে, জুল হচ্ছে কার্যের একক বা কাজের একক হচ্ছে জুল। ঠিক আছে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। চাপের একক কি? চাপের একক আমরা বলবো যে পাস্কাল, চাপের একক হয়ে যাচ্ছে আমাদের পাস্কাল। বল কি? বল হচ্ছে আমাদের নিউটন বা আমরা বলবো যে ডাইন।
নিউটন বা ডাইন, সিজিএসএ বললে আমরা বলবো যে ডাইন, এসআইতে বললে আমরা বলবো নিউটন, ঠিক আছে। আর আমাদের যে ক্ষমতা রয়েছে, ক্ষমতা আর কার্যের কিন্তু এককটা একই রকমই হয়, ঠিক আছে, ক্ষমতা এবং কার্যের এককটা প্রায় একই রকমই হয়। রাইট অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে অপশন সি, ঠিক আছে। চলো নেক্সট আমরা চলে আসবো আদি ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে। বলছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন বি তে বলছে দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন সি বলছে দাদাভাই নওরোজি, আর অপশন ডি বলছে প্রমথনাথ মিত্র। রাইট অ্যান্সার কি হবে? আদি ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে আমরা চিনি, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। তো অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি হয়ে যাচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন বি এখানে রাইট অ্যান্সার আমাদের, ঠিক আছে। দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু আদি ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, আদি ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। যদি বলা হয় ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ, তখন বলতে হবে কেশব চন্দ্র সেন, ঠিক আছে, কেশব চন্দ্র সেন হচ্ছে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ। আদি ব্রহ্ম সমাজ দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, আদি ব্রহ্ম সমাজ দেবেন্দ্রনাথ ঠাকুর, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বললে কেশব চন্দ্র সেন, এবং ব্রহ্ম সমাজ বললে আমাদের রামমোহন রায়ের কথা মনে রাখতে হবে, ঠিক আছে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কি স্থাপন করেছিলেন? তার সংগঠনটার নাম কি ছিল? ভারত সভা, ঠিক আছে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা নামক একটা সংগঠন কিন্তু তিনি স্থাপন করেছিলেন। এই ভারত সভার নাম মনে রাখতে হবে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কি বলা হয়? বাংলার মুকুটহীন সম্রাট, ঠিক আছে, বাংলার মুকুটহীন সম্রাট, বাংলার মুকুটহীন সম্রাট, ঠিক আছে, সম্রাট বলা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। দাদাভাই নওরোজিকে কি বলা হচ্ছে? গ্র্যান্ড ওল্ড ম্যান, ঠিক আছে, গ্র্যান্ড ওল্ড ম্যান, ঠিক আছে, গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হচ্ছে। আমরা বলবো দাদাভাই নওরোজিকে বলা হচ্ছে গ্র্যান্ড ওল্ড ম্যান, ঠিক আছে। ড্রেনেজ অফ ওয়েলথ থিওরি, ঠিক আছে, ড্রেনেজ অফ ওয়েলথ থিওরি, আর হচ্ছে গিয়ে তার দেওয়া ড্রেনেজ অফ ওয়েলথ থিওরি। তার সঙ্গে সঙ্গে কি রয়েছে? তার যে বইটার নাম পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, দাদাভাই নওরোজির লেখা বই। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া হচ্ছে দাদাভাই নওরোজির লেখা বই। দাদাভাই নওরোজির উপাধি হচ্ছে গ্র্যান্ড ওল্ড ম্যান, এবং তার সঙ্গে সঙ্গে ড্রেনেজ অফ ওয়েলথ থিওরি যেটা, ঠিক আছে, সেটাও কিন্তু দাদাভাই নওরোজিরই দেওয়া। মনে রাখতে হবে এই ইনফরমেশন গুলো। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? 69 বলছে কেন্দ্রীয় রেল ও যোগাযোগ মন্ত্রী কোথায় ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিসের সূচনা করলেন? কেন্দ্রীয় রেল এবং যোগাযোগ মন্ত্রী, কেন্দ্রীয় রেল এবং যোগাযোগ মন্ত্রী, ঠিক আছে, রেল এবং যোগাযোগ মন্ত্রী কোথায় ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিসের সূচনা করলেন? দেখো অপশন বলেছে আমাদের ব্যাঙ্গালোর, মুম্বাই, নতুন দিল্লি নাকি হায়দ্রাবাদ। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ব্যাঙ্গালোর, ঠিক আছে, অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরকে কি বলা হচ্ছে? ব্যাঙ্গালোরকে বলা হচ্ছে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, ঠিক আছে, ভারতের সিলিকন ভ্যালি বলা হচ্ছে ব্যাঙ্গালোরকে, মনে রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান যে আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রী কে রয়েছেন, বর্তমান কেন্দ্রীয় রেলমন্ত্রী কে রয়েছেন? আমাদের অশ্বিনী বৈষ্ণব, ঠিক আছে, অশ্বিনী বৈষ্ণবের নাম মনে রাখতে হবে। বর্তমান কেন্দ্রীয় রেলমন্ত্রী রয়েছেন এবং তিনি 3D প্রিন্টেড পোস্ট অফিসের সূচনা করলেন কোথায়? ব্যাঙ্গালুরুতে, ঠিক আছে, মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, চলো আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন, আজকের সেটের আমাদের লাস্ট কোয়েশ্চেন। তো আজকের সেটের আমাদের লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, বলছে হাইড্রোজেনের কয়টি আইসোটোপ রয়েছে? হাইড্রোজেনের কয়টি আইসোটোপ রয়েছে? বলছে 2টি, 3টি, 4টি নাকি 5টি। হাইড্রোজেনের কয়টি আইসোটোপ রয়েছে? তাহলে মনে রাখতে হবে যে হাইড্রোজেনের কিন্তু 3টি আইসোটোপ, হাইড্রোজেনের কিন্তু 3টি আইসোটোপ রয়েছে। হাইড্রোজেনের 3টি আইসোটোপ 1H1, ঠিক আছে, 1H2 আর হচ্ছে আমাদের বলবো যে 1H3, ঠিক আছে, এই 3টে আইসোটোপ কিন্তু রয়েছে। এবারে মনে রাখতে হবে প্রোটিয়াম, ডয়টোরিয়াম এবং ট্রাইটিয়াম, তিনটের নাম প্রোটিয়াম, ডয়টোরিয়াম এবং ট্রাইটিয়াম। এবং এখান থেকে আরেকটা যেটা তোমাদের যেটা কোয়েশ্চেন আসে, এই যে 1H1 যে আইসোটোপটা, এরকে বলা হচ্ছে কি, এর মধ্যে কোনো নিউট্রন নেই, প্রোটিয়াম, ঠিক আছে, এর নাম হচ্ছে প্রোটিয়াম, প্রোটিয়াম, এর নাম হচ্ছে প্রোটিয়াম। এই প্রোটিয়াম কি হচ্ছে? নিউট্রন বিহীন। আমরা জানি একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে, ঠিক আছে, পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকছে, যেগুলোকে নিউক্লিয়ন বলা হচ্ছে, ঠিক আছে, প্রোটন এবং নিউট্রন, এবং নিউক্লিয়াসের বাইরে কি থাকছে? ইলেকট্রন থাকছে। তো এখানে ইলেকট্রন এবং প্রোটন থাকছে, কিন্তু এখানে কোনো রকম কোনো নিউট্রন নেই। তাহলে নিউট্রন বিহীন, ঠিক আছে, নিউট্রন বিহীন হচ্ছে প্রোটিয়াম, ঠিক আছে। এই 1H2 যেটাকে ডয়টোরিয়াম বলা হচ্ছে, একে বলা হচ্ছে ভারী জল, ভারী জল, এর নাম হচ্ছে ডয়টোরিয়াম বা
ভারী জল, ঠিক আছে, ডয়টোরিয়াম দিয়ে যেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি D2O, ভারী জলটা হচ্ছে D2O, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলবো কি না, এই ডয়টোরিয়াম দিয়ে যেই মানে আমরা জানি কি H2O হচ্ছে জলের যে সংকেতটা, তাহলে এই ডয়টোরিয়াম নামক আইসোটোপ দিয়ে যদি জল কোনো তৈরি হয় সেটাকে আমরা বলবো ভারী জল, ঠিক আছে, D2O। এই ভারী জলকে কি করা হচ্ছে না, পরমাণু যেখানে পরমাণু কেন্দ্রে এটাকে কি করা হচ্ছে, একটা আমরা বলবো যে পরমাণুর কিন্তু শোষক হিসেবে, যে এখানে পরমাণু কেন্দ্রে কি করা হয় না, সেখানে আমরা দেখবো যে সেই রিয়াকশনটাকে কিন্তু কন্ট্রোল রিয়াকশন করা হয় পরমাণু কেন্দ্রে। পরমাণু বোমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আনকন্ট্রোল রিয়াকশন হয়ে যায়, কিন্তু পরমাণু কেন্দ্রে যেখানে, সেটা আমরা বলবো যেখানে কন্ট্রোল রিয়াকশন করা হয় পরমাণু, তো সেখানে কিন্তু এই ডয়টোরিয়ামকে কিন্তু ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। পরমাণু কেন্দ্রে এই ডয়টোরিয়ামকে কিন্তু ব্যবহার করা হয়, মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনের তিনটা আইসোটোপ, একটা হচ্ছে প্রোটিয়াম, ডয়টোরিয়াম, আর এটার নাম হচ্ছে ট্রাইটিয়াম, ঠিক আছে, ঠিক আছে, ট্রাইটিয়াম। তাহলে প্রোটিয়াম হচ্ছে নিউট্রন বিহীন, ডয়টোরিয়াম দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারী জল, একে পরমাণু কেন্দ্রে ব্যবহার করা হচ্ছে, আর ট্রাইটিয়াম হচ্ছে 3 নম্বর আইসোটোপ। তাহলে এখানেই আমাদের আজকে সেটটা কমপ্লিট হচ্ছে। তো তোমরা কিন্তু প্রত্যেকটা সেটের মতো এখানে অ্যান্সার কিটা পেয়ে যাচ্ছ, যেখানে কিন্তু তোমাদের কাছে অ্যান্সার কিটা থাকছে। তো যারা যারা ক্লাসগুলো করছো তোমরা কিন্তু অবশ্যই করে আমাদের যে টিউআর একাডেমির অফিসিয়াল যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা জয়েন করবে, সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফ গুলো কালেক্ট করে নিতে পারবে একদম ফ্রিতে। তো সেখানে কিন্তু তোমাদের পিডিএফ গুলো তোমরা নিজেদের কাছে রাখতে পারো, এগুলো বারবার করে তোমরা রিভাইজ করতে পারো, প্র্যাকটিস করতে পারো। তার কারণ এই সেটগুলোর মধ্যে থেকেই কোয়েশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, এবং এই ধরনের কোয়েশ্চেনগুলোই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার গুলোতেও এসছে, এবং আপকামিং যে এক্সাম গুলো রয়েছে সেখানেও কিন্তু এই ধরনের কোয়েশ্চেনই তোমরা পাবে। তো সেই জন্য এই সেটগুলো তোমাদের এক্সামের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। তো যারা যারা টার্গেট করছো আপকামিং পুলিশের এক্সাম গুলোতে, অবশ্যই করে কিন্তু রেগুলারলি ক্লাসগুলো করো, এবং অবশ্যই করে এই সেটগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। এবং ক্লাসগুলো ভালো লাগলে তোমরা লাইক করবে, এবং বন্ধুদের সঙ্গে যারা যারা কিন্তু আপকামিং পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছে এক্সামগুলোর জন্য, তাদের সঙ্গেও কিন্তু শেয়ার করবে। তো চলো আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে সবার সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবে, টাটা, থ্যাংক ইউ।